স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই থাকো আশা করি ভালো আছো। এমন একটা বিশেষ ক্ষণে যে যেখানেই থাকো পড়ালেখা চালিয়ে যেতে হবে। পড়ালেখা বাদ দিয়ে দূরে থাকলে চলবে না। আর এই কথা চিন্তা করেই আমাদের কর্তৃপক্ষ কিছু ক্লাসের আয়োজন করেছেন। আমরা সেই ক্লাসগুলো নিচ্ছি। আশা করি নিয়মিতভাবে যদি তোমরা এই ক্লাসগুলোকে অনুসরণ করো, নিঃসন্দেহে তোমরা উপকৃত হবে। পরবর্তীতে আবার পরীক্ষা রয়েছে। আশা করি সেই পরীক্ষার কথা মনে করে এই ক্লাসগুলো তোমরা নিয়মিত অনুসরণ করবে এবং এর থেকে বেনিফিট গ্রহণ করবে। ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই আলোচ্য বিষয় বা টপিক ইউজ অফ ফ্রেজ অর ওয়ার্ডস। প্রথমেই আমাদের জানতে হবে ফ্রেজ কি। আ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাক্টিং জাস্ট লাইক পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স। আমরা যখন একটা ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহার করি তখন একে বলা হয় পার্টস অফ স্পিচ। তদ্রূপভাবে এই ফ্রেজগুলো একগুচ্ছ শব্দ এক একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তাহলে আসো আমরা বিভিন্ন ধরনের ফ্রেজ সম্পর্কে পরিচিত হই আর সেই ফ্রেজগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় তার নিয়মকানুন সম্পর্কে অবহিত হই। প্রথমে আমি যে ফ্রেজটা নিয়ে কথা বলবো সেটা হলো হ্যাভ টু। এই হ্যাভ টু ফ্রেজটা ব্যবহৃত হয় আবশ্যিক অর্থে। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি যে কাজটা আবশ্যিক, অ্যাভয়েড করা যায় না, সেই আবশ্যিক অর্থে হ্যাভ টু ব্যবহৃত হয়। এই সেন্টেন্সটাতে আমি খেয়াল করি উই হ্যাভ টু স্টাডি ইংলিশ কম্পালসরিলি। তাহলে ইংরেজি আমাদেরকে আবশ্যিকভাবে অধ্যয়ন করতে হয়। তাহলে এখানে এই হ্যাভ টু কথা বসেছে আবশ্যিক অর্থটা প্রকাশ করতে। 2 নম্বরে রয়েছে হ্যাড বেটার। এই হ্যাড বেটার ফ্রেজটা ব্যবহৃত হয় শ্রেয় অর্থে। কোন কাজটা করা শ্রেয় অর্থাৎ তুলনামূলকভাবে ভালো, সেই অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। এই সেন্টেন্স থেকে দেখব ইউ আর সিক, ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। তুমি অসুস্থ, তোমার ডাক্তার দেখানোই শ্রেয়, তুলনামূলকভাবে ভালো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বেটারের ব্যবহার। তাহলে হ্যাড বেটার অর্থ কোনো একটা কাজ তুলনামূলকভাবে করাই ভালো, সেই অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হয়। 3 নম্বর ফ্রেজটা দেখছি সেটা হলো উড রেদার। উড রেদার এটাও করাই শ্রেয়, যাওয়াই ভালো, শ্রেয় বা তুলনামূলকভাবে ভালো অর্থে ব্যবহৃত হয়। তবে হ্যাড বেটার এবং উড রেদার যদিও অর্থের মিল রয়েছে কিন্তু ব্যবহারগত কিছু পার্থক্য রয়েছে। আসলে এই ব্যবহারগত পার্থক্যটাই আমরা দেখব। আই উড রেদার স্টাডি মোর দ্যান কপিং ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখানে দেখো একটা কথা আছে স্টাডি আর একটা কথা আছে হলো কপি, পড়ালেখা করা আর হলো নকল করা। তাহলে এই যে দুইটা কথা আছে এই দুইটা কথার মধ্যে তুলনামূলকভাবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এখানে দেখছি যে স্টাডি অধ্যয়ন করা, বেশি বেশি করে অধ্যয়ন করা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তার আগে বসবে উড রেদার। আর যেটা কম গুরুত্বপূর্ণ বা লেস ইম্পর্টেন্ট তার আগে বসবে দেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেনের ব্যবহার নাই, কিন্তু এই সেন্টেন্সে দেনের ব্যবহার আছে। যখনই আমরা উড রেদার ব্যবহার করব নিঃসন্দেহে দুইটা ভার্ব বা দুইটা বিষয় থাকবে, প্রথমটার আগে উড রেদার আর দ্বিতীয়টার আগে থাকবে দেন। তাহলে এভাবে আমরা পার্থক্য করতে পারি যে হ্যাড বেটার একটা বিষয় নিয়ে উপস্থাপিত হবে আর উড রেদারের ক্ষেত্রে দুইটা বিষয় পাশাপাশি থাকবে। 4 নম্বর ফ্রেজ উড ইউ মাইন্ড। এটা একটা কার্টেসি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। উড ইউ মাইন্ড, কিছু মনে নেবেন না অথবা কিছু মনে করবেন কি। তাহলে এই যে কার্টেসি বোধ, এই কার্টেসি বোধ প্রকাশ করার জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করি উড ইউ মাইন্ড গিভিং ইউর পেন। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাতে এই যে উড ইউ মাইন্ড ফ্রেজটা ব্যবহার করছি, এটা দ্বারা আমাদের ভদ্রতা বা কার্টেসি প্রকাশ পায়। লেট অ্যালোন এর অর্থ চিন্তা করা যায় না, ভাবা যায় না,
তো দূরের কথা, এমনি অর্থে এটা ব্যবহৃত হয়। দ্য বেবি ক্যানট ওয়াক প্রপারলি লেট অ্যালোন রান। এই সেন্টেন্স থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিশুটা হাঁটতেই শেখেনি, সে কিভাবে দৌড়াবে, দৌড়ানোর কথাটা চিন্তাই করা যায় না। তাহলে লেট অ্যালোন এই কথা দ্বারা আমরা দেখছি যে শিশুটা ঠিকমতো হাঁটতেই পারে না, তো দূরের কথা দৌড়াবে। তাহলে আমরা কি পাচ্ছি, লেট অ্যালোন অর্থ চিন্তা করা যায় না বা ভাবা যায় না, এমন অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। 6 নম্বর ফ্রেজ আমরা দেখছি অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো। এর অর্থ যেন। শি অ্যাক্টস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শি ওয়ার এ ম্যাড। সে এমন ব্যবহার করে মনে হয় সে পাগল। তাহলে এখানে অ্যাজ ইফ অর্থ অথবা অ্যাজ দো অর্থ একই, এর অর্থটা দাঁড়ায় যেন। অ্যাজ সুন অ্যাজ 7 নম্বর যে ফ্রেজটা আমি দেখিয়েছি সেটা হলো অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, খুব কাছাকাছি সময়ে। এর অর্থটা যেই মাত্র। উই অ্যাটেন্ডেড দ্য এক্সাম অ্যাজ সুন অ্যাজ উই কমপ্লিটেড দ্য কোর্স। আমরা পরীক্ষায় অংশ গ্রহণ করলাম যেই মাত্র আমরা আমাদের কোর্সটা শেষ করলাম। তারে কোর্স শেষ করা এবং পরীক্ষায় অ্যাটেন্ড করা কাজ দুটো খুবই পাশাপাশি। বিশেষ করে তোমরা জানো আমাদের কলেজে ক্লাস সব শেষ করেই আমরা পরীক্ষা নেই। তাহলে পরীক্ষা শুরুর আগে আমরা কোর্সটা কমপ্লিট করি। তাহলে কোর্স কমপ্লিট করা একটা কাজ আর পরীক্ষায় অংশগ্রহণ করা একটা কাজ, তাহলে দুইটা পাশাপাশি কাজ অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে। আর এর অর্থ দাঁড়ায় যেই মাত্র। নো সুনার হ্যাড, এর অর্থ একই অ্যাজ সুন অ্যাজ এর মতো, তবে অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হ্যাড এর ব্যবহার করতে একটু পার্থক্য রয়েছে। দুইটা কাজ পাশাপাশি থাকে, তবে আগে এবং পরে বুঝাইতে নো সুনার হ্যাড দ্বারা আগের কাজটার আগে ব্যবহৃত হয় এবং দেনের পরে পরের কাজটাকে বোঝানো হয়। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে দুইটা কাজ, একটা হলো স্টেশনে উপস্থিত হও, এই কাজটা আগে, তার আগে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করলাম। আর দ্য ট্রেন লেফট এইটা পরের কাজ, তার আগে আমরা ব্যবহার করেছি দেন। তাহলে এই ফ্রেজটা এভাবে ব্যবহৃত হয়। হোয়াট ইফ, যদি তাই হয়, অর্থটা দাঁড়ায় তাই যদি হয়। হি ডাজ নট রিড সিরিয়াসলি, আমরা এই সেন্টেন্স থেকে দেখতে পাচ্ছি সে মনোযোগ সহকারে পড়াশোনা করে না। হোয়াট ইফ হি ফেলস ইন দ্য এক্সাম, সে যদি পরীক্ষায় ফেলই করে তাহলে কি হবে। তাহলে হোয়াট ইফ অর্থ দাঁড়াচ্ছে যদি তাই হয় বা যদি সে ফেলই করে তাহলে কি হবে। তাহলে এখানে কি হবে বা কি অবস্থা দাঁড়াবে এই অর্থে আমরা ব্যবহার করব, সেটা হলো হোয়াট ইফ। 10 নম্বর ফ্রেজ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এর অর্থ দাঁড়ায় দেখতে কেমন। আই হ্যাভ নট সিন এ ব্লু হোয়েল, আমি নীল তিমি দেখি নাই। হোয়াট ডাজ এ ব্লু হোয়েল লুক লাইক, তাহলে এই যে ডট, এই ডটের জায়গায় বসবে যে নাউনটা আমরা ব্যবহার করলাম যেটা সম্পর্কে অবহিত না, দেখি নাই, ব্লু হোয়েল। তাহলে আমরা হোয়াট ডাজ লুক লাইক, এটাও একটা ফ্রেজ, এই ফ্রেজটা ব্যবহৃত হয় সাধারণত একটা জিনিস দেখতে কেমন এই অর্থে। আমরা স্ক্রিনে দেখছি 11 নম্বর ফ্রেজ নট অনলি ডট বাট অলসো। আমরা যখন দুইটা ভিন্ন জিনিস পাশাপাশি একই সেন্টেন্সে উপস্থাপন করতে যাই এমনিভাবে শুধু এটাই না ওটাও, এই দুইটা ভিন্ন জিনিস প্রথমটার আগে নট অনলি এবং দ্বিতীয়টার আগে বাট অলসো এভাবে ব্যবহার করা হয়। এই সেন্টেন্স থেকে দেখতে পাচ্ছি শি ইজ উইক নট অনলি ইন বেঙ্গলি বাট অলসো ইন ইংলিশ। তাহলে সে দুইটা বিষয়েই দুর্বল, বাংলাতেও দুর্বল ইংরেজিতেও দুর্বল। তাহলে দুইটা বিষয়ের প্রথমটার আগে নট অনলি এবং দ্বিতীয়টার আগে বাট অলসো বসানো হয়েছে। তাহলে এই পদ্ধতিতে দুইটা ভিন্ন জিনিস একই সেন্টেন্সে উপস্থাপন করতে যেয়ে প্রথমটার আগে নট অনলি এবং দ্বিতীয়টার আগে বাট অলসো বসে। 12 নম্বর সেন্টেন্সে খেয়াল করছি আমরা আনলেস, যদি না। আমরা জানি ইফ মানে যদি, আর নেগেটিভ অর্থে আনলেস, যদি না, অর্থাৎ নেগেটিভ অর্থ যখন প্রকাশ করবে তখন আমরা আনলেস ব্যবহার করব। ইউ উইল নট গেট গুড মার্কস আনলেস ইউ রাইট প্রপারলি। দুইটা ক্লজ রয়েছে, ইউ উইল নট গেট গুড মার্কস, তুমি ভালো নাম্বার পাবে না।
ইউ রাইট প্রপারলি, যদি না তুমি ভালো লেখো। তাহলে ওই যে আনলেস, এটা নেগেটিভ অর্থ হয়, অর্থাৎ তুমি ভালো না লিখলে ভালো নাম্বার পাবে না। আনলেস একটা কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করে। আর এখানে আমরা জানছি এটা একটা ফ্রেজ, এটা একটা কনজাংশন, এটা একটা ওয়ার্ড। 13 নাম্বার ফ্রেজটা, ইট ইজ হাই টাইম। একটা কাজ করা দরকার কিন্তু সেই কাজের সময়টা পেরিয়ে গেছে, তবুও কাজটা করা যায়, এই অর্থে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করে থাকি। ইট ইজ হাই টাইম উই লাভড পোর পিপল। এটাই উপযুক্ত সময় গরিব মানুষদেরকে ভালোবাসার। অর্থাৎ অনেক মানুষ আমাদের দেশে রয়েছে গরিব, তাদেরকে কেউ দেখতে পারে না অথবা সুদৃষ্টি দিয়ে তাকায় না। এই অর্থে আমরা গরিব মানুষদেরকে যে ভালোবাসা উচিত সেটা আমরা করি না, কিন্তু করা উচিত। এই অর্থে তাহলে ইট ইজ হাই টাইম, আমাদের অবশ্যই সময় আসছে যে গরিব মানুষদেরকে ভালোবাসা। 14 নাম্বার ফ্রেজ দেখছি, হাউ টু, কিভাবে, মেথড, প্রসেস। যখন কোনো একটা কাজের পদ্ধতিকে ইন্ডিকেট করা হয় সেই ক্ষেত্রে আমরা হাউ টু ব্যবহার করি। হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে এখানে হাউ টু ব্যবহার করা হয়েছে যে সাঁতার কাটার যে সিস্টেম বা পদ্ধতি, এই পদ্ধতিটাকে ইন্ডিকেট করতে যেয়ে আমরা ব্যবহার করলাম হাউ টু। 15 নাম্বার ফ্রেজ, লেস্ট, তা না হলে। এই লেস্ট অর্থ দ্বারায় তা না হলে, এটাও একটা ওয়ার্ড, তবে এটা আমরা একটা কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। উই ওয়ার্ক সিনসিয়ারলি লেস্ট উই শুড সাফার ইন দ্য লং রান। আমরা সততার সাথে কাজ করি, তা না হলে পরিণামে কষ্ট পোহাতে হয়। তাহলে এখানে এই লেস্ট দুইটা ফ্রেজকে, দুইটা ক্লজকে যুক্ত করেছে। উই ওয়ার্ক সিনসিয়ারলি এই একটা ক্লজ, উই শুড সাফার ইন দ্য লং রান, তাহলে দুইটা ক্লজকে যুক্ত করেছে লেস্ট। তবে আরেকটা বিষয় জানার বিষয়, সেটা হলো লেস্টের পরে যে সাবজেক্টটা সাধারণত আমরা ব্যবহার করব, তারপরে মূল ভার্বের আগে অবশ্যই একটা শুড ব্যবহার করতে হবে, এটি একটা নিয়ম। তাহলে আমরা লেস্ট সম্পর্কে জানলাম, তা না হলে, অর্থাৎ যে কাজটা করা দরকার বা করি সেই কাজটা যদি না করতাম তাহলে কি হতো, তাহলে সেই অর্থে আমরা লেস্ট ব্যবহার করি। তোমাদের প্রশ্নপত্রে বা পরীক্ষা আর প্রশ্নপত্রে এভাবে ফ্রেজগুলো দেওয়া থাকবে। একটা বক্সের ভিতরে 10টা ফ্রেজ দেওয়া থাকবে, নিচে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, শূন্যস্থানে এই উপযুক্ত ফ্রেজগুলো সংগ্রহ করে সেখানে বসাতে হবে। আসো তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। এই স্ক্রিনে যে ফ্রেজগুলো দেওয়া আছে এগুলোর সাথে আমরা মোটামুটি একটা ধারণা আছে। দেখো, লেট অ্যালোন, যদি লেট অ্যালোন তো দূরের কথা বা চিন্তা করা যায় না এমন। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন। উড রেদার, বরং। হ্যাভ টু, আবশ্যিক অর্থে ব্যবহৃত হয় অক্সিলারি বা মডাল ভার্ব হিসাবে। ইট ইজ আনওয়াইজ, এটা নির্বুদ্ধিতার পরিচয়। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। এম টু, কোনো কিছু পূর্ববৎ ঠিক করে রাখলে যে এই কাজটা ওই সময় করতে হবে রুটিন মাফিক, তাহলে সেই ক্ষেত্রে এম টু ব্যবহৃত হয়। ইফ ইট ইজ, যদি তাই হয়। দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা সেন্টেন্সের শুরুতে সাধারণত ব্যবহৃত হয়। নো সুনার হ্যাড, এটার ব্যবহার আমরা জেনেছি যে দুইটা কাজকে একই সাথে পাশাপাশি উপস্থাপন করতে প্রথমটার আগে নো সুনার হ্যাড ব্যবহৃত হয়। আসো আমরা এই সেন্টেন্সগুলো দেখি এবং কোন সেন্টেন্সে কোন ফ্রেজ ব্যবহার করা যায়। মাই ফাদার ডিলস ইন বিজনেস, সো আই হেল্প হিম। আমার বাবা বিজনেস করেন, সুতরাং আই হেল্প হিম। তাহলে শূন্যস্থানে কি হতে পারে? তাহলে দেখো, আই এরপরে আমরা জেনেছি যে আগের থেকে যদি কোনো কাজ নির্ধারণ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি এম টু। তাহলে এই এম টু আমরা এখানে বসাতে পারি। সো আই এম টু হেল্প হিম। বাবা বিজনেস করেন, পাশাপাশি আমার সহযোগিতা নেন, এটা নিয়মিতভাবে করে থাকি, তাহলে সেই অর্থে আমরা ব্যবহার করব এম টু। নাম্বার বি, দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, ইউ প্লে ইউর রোল প্রপারলি টু এস্টাবলিশ ইউ। আবশ্যিক অর্থে যে গোটা বিষয়টা একটা স্টেজ, এখানে আমাদের কিছু কাজ করতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে যে কাজের সাথে জড়িত হতে হয়। তাহলে আবশ্যিক, কাজ না করে জীবন প্রতিষ্ঠিত হয় না, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ টু। তাহলে বি নাম্বার যে শূন্যস্থান এখানে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ টু। নাম্বার সি, দ্য ওয়েদার ইজ আউট অফ আওয়ার ফেভার,
অফ মি টু গো আউট নাও। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি ইট ইজ আনওয়াইজ অফ মি টু গো আউট নাও। তার মানে আবহাওয়াটা অনুকূলে না, তাহলে বাইরে যাওয়াটা আমার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে না। তাহলে আমরা ব্যবহার করতে পারি ইট ইজ আনওয়াইজ। তাহলে নাম্বার সিতে ব্যবহার করতে পারি ইট ইজ আনওয়াইজ। নাম্বার ডি, ওয়াজ সামওয়ান অ্যাট দ্য ডোর, আই হেল্প হিম টু লেট ইন। আমরা জেনেছি ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ শুরুতেই যদি গ্যাপ থাকে তাহলে আমরা দেয়ার ব্যবহার করতে পারি। শেষে একটা দেয়ার রয়েছে দেখো স্ক্রিনে, ওখান থেকে আমরা এখানে তাহলে কি আনতে পারি দেয়ার। দেয়ার ওয়াজ সামওয়ান অ্যাট দ্য ডোর, আই হেল্প হিম টু লেট ইট। নাম্বার ই, আনটাই দ্য নট, ইউ ক্যান গেট সামথিং নিউ। আনটাই দ্য নট, নট মানে গিট, গিটটা খোলো। ইফ ইট ইজ ইউ ক্যান গেট সামথিং নিউ। তাহলে এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো যে নটটা খোলো, যদি তুমি খুলতে পারো তাহলে তুমি নতুন একটা জিনিস পাবে। তাহলে এই অর্থে আমরা তাহলে এখানে ই নাম্বারে ব্যবহার করতে পারি ইফ ইট ইজ, যদি তাই করা হয়, অর্থাৎ নটটা যদি খোলা যায় বা খুলতে পারো তাহলে তুমি নতুন একটা জিনিস পাবে। নো রিলিজিয়ন সাপোর্টস বেগিং, আই স্টার্ভ দেন বেগ। তাহলে দেখো এখানে দেনের ব্যবহার আছে। আমরা কি জেনেছিলাম উড রাদারের ক্ষেত্রে আই উড রাদার স্টার্ভ দেন বেগ, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি উড রাদার। নাম্বার জি, হি প্যাটার্স মাস দেন অ্যাক্ট, হি ক্যানট ইট 3 bananas লেট অ্যালোন 1 dozen। তাহলে আমরা এই লেট অ্যালোন কথাটা এখানে আমরা বসাতে পারি, অর্থাৎ কাজের যে কথা বেশি, সে কথা বলে বেশি কিন্তু কাজে কম, সে 3টা বেনানাই খেতে পারে না, সেখানে 1 ডজন কিভাবে সম্ভব, তো দূরের কথা, ভাবা যায় না। দ্য সিজার্স আর আউট অফ অর্ডার, আই স দিস, I threw them into the dustbin. As soon as, আমরা এখানে বসাতে পারি as soon as I saw this, I threw them into the dustbin। তাহলে যেই মাত্র I went to the principal, I appeared before him, then he talked to me। তাহলে এখানে ব্যবহার করতে পারি আমরা কি নো সোনার হ্যাড, শেষের যে ওয়ার্ডটা আছে বক্সে নো সোনার হ্যাড, তাহলে আমরা এই শূন্যস্থানে বসাতে পারি নো সোনার হ্যাড। নাম্বার জে, ডু ইউ নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ নেইমার, এ ইয়াং প্লেয়ার অফ ব্রাজিল, হি ডট ইন এ স্লাম। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন কি একটা বস্তিতে। নেইমার সম্পর্কে জানি ব্রাজিলের প্লেয়ার, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি হি ওয়াজ বর্ন। তাহলে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে কি যে নাম্বারের শূন্যস্থানে বসবে ওয়াজ বর্ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে ফ্রেজ সম্পর্কে ধারণা পেয়েছি এবং ফ্রেজের যে সুষ্ঠু ব্যবহার সেই ব্যবহার সম্পর্কে জানলাম। আশা করি তোমরা পরীক্ষাতে আমার নির্দেশিত পদ্ধতি অ্যাডপ্ট করে শুধু নাম্বারগুলো দিবে এবং ফ্রেজগুলো বসাবে, তাহলেই 10টা ফ্রেজ লিখতে পারলে 5 নাম্বার, অর্থাৎ হাফ নাম্বার করে। তোমাদের জন্য আজকে সেই কাজ হলো আমি যে 15টা ফ্রেজ আজকে ক্লাসে আলোচনা করলাম, এই 15টা ফ্রেজ দিয়ে তোমরা নিজস্ব সেন্টেন্স লিখবে, অর্থাৎ আমি যে সেন্টেন্সগুলো আলোচনা করেছি ওই সেন্টেন্সগুলো বাদ দিয়ে অন্যান্য সেন্টেন্স তোমার মতো করে তোমার ভাষা দিয়ে তুমি উপস্থাপন করবে। আশা করি আজকের আলোচ্য বিষয় তোমার কাছে স্পষ্ট হয়েছে। আর যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা পরে প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেব। তবে